নমস্কার শ্রোতা বন্ধুরা, জেনে রাখুন এই পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। শ্রোতা বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ আজকে আমাদের যে বিষয় রাহু কেতু গোচরফল 2025, এই বিষয়ে ভিডিও কিন্তু আবার আগামী 1.5 বছর পরেই পাবেন। শনিদেব যখন আগামী 29শে মার্চ কুম্ভ রাশি ছেড়ে আপনার মীন রাশির দিকে অগ্রসর হবেন, ঠিক তার কিছুদিন পরে অর্থাৎ আগামী মে মাসের 18 তারিখে রাহু আপনার মীন রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং কেতু সিংহ রাশিতে প্রবেশ করবে। তার ফলে মীন রাশির জাতক জাতিকাদের জীবনেও কিন্তু তার প্রভাব পড়তে দেখা যাবে। আপনারা জানেন শনিদেব একটি রাশিতে প্রায় 2.5 বছর ধরে অবস্থান করেন, আর রাহু কেতু একটি রাশিতে প্রায় 1.5 বছর করে অবস্থান করে। 18 মে 2025 পর্যন্ত রাহু মীন রাশিতে আপনার প্রথম ঘরে অবস্থান করছে এবং কেতু 18 মে 2025 পর্যন্ত কন্যা রাশিতে আপনার সপ্তম ঘরে অবস্থান করছে। অর্থাৎ এই যে 12 নম্বর ঘরটি দেখছেন, এই 12 নম্বর ঘরটি হলো আপনার নিজস্ব ঘর, যা আপনার 1 নম্বর ঘর। এই মুহূর্তে আপনার প্রথম ঘরে অবস্থান করছে রাহু এবং আপনার সপ্তম ঘরে অবস্থান করছে কেতু। এখনো যেহেতু মে মাস আসতে বেশ কিছুদিন বাকি রয়েছে, তাই রাহু প্রথম ঘরে থাকলে আপনার কি লাভ ক্ষতি হবে আর কেতু সপ্তম ঘরে থাকলেই বা আপনার কি লাভ ক্ষতি, সেই সব বিষয়ে প্রথমেই পরিষ্কার করি। তারপর আমরা এগিয়ে যাব আগামী মে মাসের 18 তারিখের পর থেকে আপনার জীবনে ঠিক কি পরিবর্তন আসতে পারে। সমস্ত সম্ভাব্য বিস্তারিত উল্লেখ করব, তাই পুরো ভিডিওটা মন দিয়ে শুনুন, কারণ আপনি এই ভিডিও থেকে আজ এমন কিছু জানতে চলেছেন যা আপনি আগে জানতেন না। আবার রাহু আপনার প্রথম ঘর অবস্থান করছে মানে আপনার চন্দ্রের সাথে একটি সংযোগের সৃষ্টি করছে। আপনারা জানেন যে গত 30শে অক্টোবর 2023 সালে রাহু আপনার মীন রাশিতে প্রবেশ করেছিল, অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের 27 তারিখ পর্যন্ত তার সময়সীমা হয়ে দাঁড়ায় 1 বছর 3 মাস 27 দিন। আবার যখনই 18 মে রাহু কুম্ভ রাশির দিকে যাবে, তখন তার সময়সীমা হয়ে দাঁড়াবে 1 বছর 6 মাস 19 দিন বা পুরো 18 মাস 19 দিন। এবার যেহেতু রাহু আপনার প্রথম ঘরে এবং একই সাথে রাহু দৃষ্টি থাকছে আপনার পঞ্চম ঘরে, আপনার সপ্তম ঘরে, আপনার নবম ঘরে এবং আপনার দ্বাদশ ঘরে, তাই তার প্রভাবও কিন্তু আপনি এতদিন ধরে বেশ লক্ষ্য করছেন। কিছু সমস্যা আসছে ঠিকই, কিন্তু আপনি বুঝে উঠতে পারছেন না যে কেন এটা হচ্ছে। একটু অতীত ঘেটে দেখবেন কিছু মনে পড়ে কিনা। কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে অনেক সমস্যা হয়েছে এবং এখনও হচ্ছে। যতই হোক, চন্দ্রকে আমাদের মনের কারক গ্রহ মানা হয়, কিন্তু রাহু একটি ছায়া গ্রহ, অর্থাৎ মানসিক দিক থেকে কখনো কখনো একটা অস্থির ভাব অনুভব করা যায়। যে কোনো বিষয়ে মন এক জায়গায় স্থির থাকে না। লেখাপড়া বা এমন কোনো বিষয় যেটা করতে ধৈর্যের প্রয়োজন হয়, সেই বিষয়গুলিতে বারংবার মন পরিবর্তন, অন্যমনস্কতা লক্ষ্য করা যায় এবং এটা বেশ সমস্যার হয়। কোনো নতুন জায়গায় গিয়ে একটা জড়তা ভাব তৈরি হয়। তাতে আপনার মধ্যে যতই স্মার্টনেস থাকুক না কেন, এইরকম একটি বিরক্তিকর অভিজ্ঞতা গত 1 বছরে আপনার নিশ্চয়ই একবার না একবার হয়েছে। এক জাতকের একটি সত্যি অভিজ্ঞতার কথা শুনুন। জীবনের কিছু মুহূর্তে এমন হয় যেখানে কঠিন বাস্তবতা, অস্পষ্টতা এবং এক অদৃশ্য বাধা যেন সামনে এসে দাঁড়ায়। এই অভিজ্ঞতা কোনো কল্পকাহিনী নয়, বরং এক বাস্তব লড়াই, যেখানে স্বপ্ন আর বাস্তবতার মাঝে এক অদৃশ্য দেয়াল গড়ে ওঠে। এই ব্যক্তির জীবনে সবচেয়ে বড় আকাঙ্ক্ষার একটি ছিল একটি চাকরি পাওয়া। তিনি একের পর এক পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু প্রতিবারই যেন কোনো এক রহস্যময় শক্তি তাকে আটকে রেখেছিল। তার প্রথম ধাক্কা, একবার তিনি একটি পরীক্ষার জন্য গিয়েছিলেন, কিন্তু বাস দেরি করায় পরীক্ষার হলে পৌঁছাতে 15 মিনিট দেরি হয়ে যায়। দরজার সামনে দাঁড়িয়ে থাকা পাহারাদার তাকে একটুও দেরি সহ্য করেনি, তিনি পরীক্ষায় বসতে পারলেন না। সেদিনই তিনি শপথ নিলেন এরপর থেকে কখনো আর বাস নয়, নিজের বাইকে যাত্রা করবেন। দ্বিতীয় ধাক্কা, তিনি আরও একটি পরীক্ষা দিতে নিজের বাইকে প্রায় 100 কিলোমিটার পথ পাড়ি দিলেন। একদিন আগে গিয়ে এক আশ্রমে রাত্রি যাপন করলেন, যাতে পরীক্ষা দিতে কোনো সমস্যা না হয়। কিন্তু সকাল হলে এক বিভ্রান্তিকর বাস্তবতার সম্মুখীন হলেন। পরীক্ষা কেন্দ্রের রাস্তা খুঁজে পেতেই অনেক দেরি হয়ে গেল। পরীক্ষার হলে পৌঁছে দেখলেন তার রোল নম্বর কোথাও নেই। এক নিরাপত্তারক্ষী জানালো তার পরীক্ষা প্রথম পর্বে নেই, দ্বিতীয় পর্বে তার পরীক্ষা শুরু হবে। তিনি অপেক্ষা করলেন, কিন্তু যখন আবার পরীক্ষা হলে প্রবেশ করলেন, তখন জানলেন পরীক্ষা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। সেই ব্যক্তির নিজেকে কতটা অসহায় মনে হয়েছিল তখন, যেখানে তিনি পরীক্ষা দিতে গিয়েও পরীক্ষায় বসতে পারলেন না। রাহু ও চন্দ্র সংযোগের বৈশিষ্ট্য হল বিভ্রান্তি, অস্পষ্টতা সৃষ্টি করা, ব্যক্তিকে সিদ্ধান্তহীন করে তোলা, দিকভ্রষ্ট করে দেয়। যেমন কোনো কিছু খুঁজে না পাওয়া, কোনো কিছু বুঝতে না পারা, যা সহজবোধ্য বোঝা যায় তাও অনেক সময় বোধগম্য হয় না। যেখানে পরিকল্পনা নিখুঁত, সেখানেও হঠাৎ করে কিছু ভুল হয়ে যায়। আত্মবিশ্বাস কমে যায়, মনে হয় যেন নিয়তি প্রতিবার তাকে ধোঁকা দিচ্ছে। এই অভিজ্ঞতা কোনো একটি গল্প নয়, এটি একজন জাতকের বাস্তব জীবনের লড়াই। অনেকের জীবনে এমন পরিস্থিতি আসে যেখানে প্রচেষ্টা সত্ত্বেও সাফল্য ধরা দেয় না। ভাগ্য যেন প্রতিবার এক ধাপ দূরে সরে যায়, কিন্তু তার মানে এটাই নয় যে সফলতা আসবেই না। সম্ভবত সফলতার পথ অন্যদিকে তৈরি হচ্ছে। কখনো কখনো হার মানতে হয় শুধু নতুন পথ খুঁজে নেওয়ার জন্য।
তাই সেই ব্যক্তিকে আর ঘুরে তাকাতে হয়নি। এই রাহু চন্দ্রমা সংযোগ অনুযায়ী নিজের সাফল্যের পথ নিজেই খুঁজে পেয়েছেন। আবার অনেক জাতক জাতিকাদের জীবনে অনেক ভালো ভালো কিছু পরিবর্তন হচ্ছে, যা এই গত 1 বছর 3 মাস ধরে আপনি লক্ষ্য করছেন, এবং এই প্রভাব কিন্তু এখনো কয়েকদিন থাকছে। শ্রোতা বন্ধুরা, রাহু যখন মীন রাশির প্রথম ঘরে অবস্থান করে তখন এটি জাতক জাতিকাদের জীবনযাত্রায় বিশেষ কিছু ইতিবাচক পরিবর্তন আনতে পারে। বিশেষ করে যদি চন্দ্র ও রাহুর সংযোগ ঘটে তাহলে কিছু কিছু দিক থেকে এটি আশীর্বাদ স্বরূপও হতে পারে, যেমন সৃজনশীলতা ও কল্পনা শক্তির বিকাশ। রাহু ও চন্দ্রের সংযোগ জাতক জাতিকাদের কল্পনা শক্তিকে তীক্ষ্ণ করে তোলে। এটি শিল্প, সঙ্গীত, সাহিত্য, চলচ্চিত্র, অভিনয় ও ডিজাইনের মতন সৃজনশীল ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য আনতে পারে। যারা লেখালেখি বা মিডিয়ার সঙ্গে যুক্ত তাদের জন্য একটি দারুণ সুযোগ তৈরি করে। একই সাথে আকর্ষণীয় ব্যক্তিত্ব ও জনসংযোগ বৃদ্ধি করে। রাহু প্রথম ঘরে থাকলে জাতক জাতিকাদের ব্যক্তিত্বে একটি আকর্ষণ সৃষ্টি হয়। মানুষ সহজেই তাদের প্রতি আকৃষ্ট হয়, যা নেতৃত্বের ক্ষমতা ও জনপ্রিয়তা বৃদ্ধির ক্ষেত্রে সাহায্য করতে পারে। জাতক জাতিকাদের মধ্যে গভীর গবেষণা ও রহস্যময় বিষয়গুলোর প্রতি আগ্রহ বাড়ায়। মেডিটেশন, আধ্যাত্মিক সাধনার প্রতি আগ্রহী হলে এই সংযোগ বিশেষভাবে সহায়ক হতে পারে। বিদেশ যাত্রার সুযোগও আসে। প্রথম ঘরে রাহু অবস্থান করলে বিদেশ ভ্রমণ বা বিদেশে চাকরি বা পড়াশোনার সুযোগ আসতে পারে। বিশেষ করে যারা আন্তর্জাতিক ব্যবসা, তথ্য প্রযুক্তি বা গবেষণার সঙ্গে যুক্ত তারা এই সময়টাই ভালো সুযোগ পেতে পারেন। রাহু জাতক জাতিকাদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা বৃদ্ধি করে এবং সাফল্য অর্জনের জন্য নতুন নতুন পন্থা আবিষ্কার করতে উদ্বুদ্ধ করে। এটি জাতক জাতিকাদের বুদ্ধিমত্তা, কৌশল ও সৃজনশীল উপায়ে সমস্যার সমাধান করতে সাহায্য করে। আর্থিক উন্নতির সম্ভাবনাও থাকে। আকস্মিকভাবে অর্থলাভের সম্ভাবনা থাকে। যারা বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত এবং যারা প্রযুক্তি বিষয়ে কর্মরত তাদের জন্য কিন্তু একটা ভালো সময়। রাহুর এই সংযোগ আধ্যাত্মিক ও অন্তর্দৃষ্টি বৃদ্ধিতেও সাহায্য করে। জাতক জাতিকাদের মধ্যে অতীন্দ্রিয় ক্ষমতা ও ভবিষ্যৎ সম্পর্কে ধারণার শক্তি আসতে পারে। যারা সঠিকভাবে এই শক্তিকে কাজে লাগাতে পারেন তারা জীবনে অনেক ক্ষেত্রেই সফলতা অর্জন করতে পারেন। প্রথম ঘর হলো জন্মছকের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান। এটি জাতক জাতিকাদের ব্যক্তিত্ব, স্বভাব, শারীরিক গঠন, আত্মবিশ্বাস এবং জীবনের সামগ্রিক দিক নির্দেশনা নির্ধারণ করে। এখন যদি রাহু প্রথম ঘরে অবস্থান করে তবে এটি জাতক জাতিকাদের জীবনে এক বিশেষ ধরনের শক্তি ও কার্যকলাপের জন্ম দেয়, যা তাকে সাধারণ মানুষের চেয়ে অনেক আলাদা করে তোলে। রাহুর বিশেষত্ব হলো এটি উচ্চাকাঙ্ক্ষার গ্রহ। তাই প্রথম ঘরে থাকলে জাতক জাতিকা সবসময় নিজেকে বড় জায়গায় দেখতে চান, বড় কাজ করতে চান এবং সামাজিক ও রাজনৈতিক বা পেশাক্ষেত্রে বিশাল সাফল্যের স্বপ্ন দেখেন। রাহুর প্রকৃতি হলো রহস্যময় এবং গবেষণামূলক। ফলে যারা বিজ্ঞান, প্রযুক্তি, মেডিটেশন, তন্ত্র, মন্ত্র বা রহস্যবিদ্যায় কাজ করেন তাদের জন্য রাহু প্রথম ঘরে এক আশীর্বাদ স্বরূপ হতে পারে। জাতক জাতিকাদের মস্তিষ্ক খুবই তীক্ষ্ণ হয় এবং নতুন কিছু আবিষ্কারের প্রবণতাও লক্ষ্য করা যায়। অপ্রত্যাশিত সাফল্যের যোগ থাকে। রাহু এমন এক গ্রহ যা কখনো হঠাৎ করে বিশাল সুযোগ এনে দিতে পারে। অনেক সময় দেখা যায় যারা সাধারণ জীবনযাপন করছিলেন তারা হঠাৎ করে বিশাল ধন সম্পত্তি, খ্যাতি ও সামাজিক প্রতিষ্ঠা পেয়ে যান। এটি জাতক জাতিকাদের ভাগ্যকে এমনভাবে উত্থিত করতে পারে যা তার নিজের কল্পনার বাইরে থাকে। রাহু প্রবাস ও বিদেশ সংক্রান্ত বিষয়গুলোর ওপর গভীর প্রভাব ফেলে। তাই প্রথম ঘরে থাকলে জাতক জাতিকাদের বিদেশ ভ্রমণের সুযোগ থাকে। অনেক ক্ষেত্রেই তিনি বিদেশে স্থায়ী হতে পারেন। বিশেষত যদি রাহুর সাথে মঙ্গল বা শনি সংযুক্ত থাকে তবে এই যোগ আরও শক্তিশালী হয়ে ওঠে। জন্মছকে রাহুর অবস্থান শক্তিশালী থাকলে বিশাল উত্থান এনে দিতে পারে। তবে জন্মছকে যদি রাহুর অবস্থান দুর্বল হয় তবে অনেক ক্ষেত্রেই জীবনটা একটু সংগ্রামের মধ্য দিয়ে যায়। একই সাথে রাহুর দৃষ্টি থাকছে আপনার পঞ্চম ঘরে। পঞ্চম ঘর সাধারণত শিক্ষা, সৃজনশীলতা, প্রেম, সন্তান, বিনিয়োগ ও বুদ্ধিমত্তার সাথে সম্পর্কিত। রাহুর দৃষ্টি এখানে থাকলে তার ইতিবাচক ও নেতিবাচক উভয় প্রভাব দেখা যায়। রাহুর দৃষ্টি পঞ্চম ঘরে থাকলে জাতক জাতিকাদের বুদ্ধিমত্তা অত্যন্ত প্রখর হয়ে ওঠে। এটি উন্নত চিন্তা শক্তি ও সৃজনশীলতা ও নতুন কিছু শেখার প্রতি আগ্রহ বৃদ্ধি করে। যারা গবেষণা, প্রযুক্তি, গণিত, কম্পিউটার প্রোগ্রামিং, মিডিয়া বা সৃজনশীল কাজের সাথে যুক্ত তাদের জন্য এটি খুবই উপকারী হতে পারে। অভিনব চিন্তা ও উদ্ভাবনী ক্ষমতা বৃদ্ধি হয়। এই সংযোগ ব্যক্তিকে অন্যদের থেকে আলাদা অভিনব আইডিয়ার অধিকারী করে তোলে। আন্তর্জাতিক সংযোগ ও উচ্চশিক্ষার সুযোগ আসে। যারা স্কলারশিপ, গবেষণা বা আন্তর্জাতিক কেরিয়ারের সুযোগ খুঁজছেন তারা এই সময়টাই ভালো ফলাফল পেতে পারেন। একই সাথে প্রেমজ জীবনে আকর্ষণীয় অভিজ্ঞতাও লাভ করেন। রাহুর দৃষ্টি পঞ্চম ঘরে থাকলে প্রেমের ক্ষেত্রে আকর্ষণীয় রোমাঞ্চকর অভিজ্ঞতা আসতে পারে। জাতক জাতিকাদের প্রতি অন্যরা সহজে আকৃষ্ট হয় এবং তিনি আকর্ষণীয় স্মার্ট ব্যক্তিত্বের অধিকারী হন। তবে কিছু নেতিবাচক দিকও আনতে পারে, যেমন অস্থিরতা ও সিদ্ধান্তহীনতা। ভুল সিদ্ধান্তে অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা থাকে। তাই এই সময় যদি আপনি কোনো বড় বিনিয়োগের দিকে যান তবে অবশ্যই একজন আর্থিক উপদেষ্টার পরামর্শ নেবেন, তারপরেই বিনিয়োগের দিকে এগোবেন। প্রেমের ক্ষেত্রে বিশ্বাসঘাতকতা, বিভ্রান্তি ও সম্পর্কের অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে।
তাই অবশ্যই প্রেম সম্পর্কেও ধীরে চলো নীতি অবলম্বন করা দরকার। মাঝে মাঝে অবাস্তব উচ্চাসার প্রবণতা দেখা দিতে পারে, তাই সেক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে। সঠিক দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনা থাকলে রাহুর এই দৃষ্টি জীবনে অসাধারণ সাফল্য এনে দিতে পারে। শ্রোতা বন্ধুরা, একই সাথে রাহুর দৃষ্টি থাকছে আপনার সপ্তম ঘরে। সপ্তম ঘর সাধারণত বিবাহ, দাম্পত্য জীবন, ব্যবসায়িক পার্টনারশিপ ও জনসংযোগের সঙ্গে সম্পর্কিত। যখন রাহুর দৃষ্টি সপ্তম ঘরে পড়ে তখন এটি জাতক জাতিকাদের সম্পর্ক, দাম্পত্য জীবন ও ব্যবসায়িক ক্ষেত্রের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে। রাহুর দৃষ্টি সপ্তম ঘরে থাকলে জাতক জাতিকাদের ব্যক্তিত্ব অত্যন্ত আকর্ষণীয় হয়ে ওঠে। এটি ব্যক্তিকে সামাজিক ক্ষেত্রে বা ব্যবসায় সফল হতে সাহায্য করে। রাহু বিদেশের সাথে সম্পর্কিত, তাই তার দৃষ্টি সপ্তম ঘরে থাকলে বিদেশে বিবাহ, বিদেশি পার্টনারের সাথে ব্যবসায়িক সংযোগ বা আন্তর্জাতিক ক্ষেত্রে কাজের সুযোগ আসতে পারে। যদি জন্মছকে অন্যান্য গ্রহের অবস্থান অনুকূল হয় তবে সঙ্গী অনেক স্মার্ট, আধুনিক চিন্তাভাবনার হতে পারেন। তবে রাহু অস্থিরতা ও বিভ্রান্তি সৃষ্টি করে, তাই সপ্তম ঘরে দৃষ্টি থাকলে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝির সম্ভাবনা বাড়ে। তাই যে কোনো রকম তর্ক বিতর্ক, উচ্চ বাক্য বিনিময় থেকে বিরত থাকা দরকার। যারা পার্টনারশিপ ব্যবসা করেন তাদের জন্য বিশ্বাসঘাতকতা, প্রতারণা বা ভুল বোঝাবুঝির আশঙ্কা থাকে। তাই যখনই আপনি কোনো ব্যবসায়িক চুক্তি করবেন সেটি আগে ভালোভাবে যাচাই করে নেবেন। এই সংযোগ অনেক ক্ষেত্রে দেরিতে বিবাহের কারণ হয়ে দাঁড়ায়। অনেক ব্যক্তি অস্থায়ী সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়তে পারেন বা স্থায়ী সম্পর্কে সিদ্ধান্ত নিতে সমস্যা অনুভব করতে পারেন। সঠিক পথে চললে এই দৃষ্টি সাফল্য ও উন্নতির নতুন সুযোগ এনে দিতে পারে। একই সাথে রাহু দৃষ্টি থাকছে নবম ঘরে। নবম ঘর সাধারণত ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা, গুরু, ভ্রমণ ও পিতার সাথে সম্পর্কিত। রাহুর দৃষ্টি নবম ঘরে থাকলে নতুন সুযোগ ও সৌভাগ্য বৃদ্ধি হতে পারে। জাতক হঠাৎ করেই ভাগ্যের সহায়তা পেতে পারেন, যা তাকে জীবনে উন্নতি করতে সাহায্য করবে। নবম ঘর ভ্রমণের সঙ্গে সম্পর্কিত, আর রাহু বিদেশের কারক, তাই এই সংযোগ বিদেশে পড়াশোনা, কাজ বা স্থায়ীভাবে বসবাসের সুযোগ এনে দিতে পারে। রাহু ব্যক্তির ধর্মীয় ও দার্শনিক দৃষ্টিভঙ্গি প্রসারিত করে। তিনি প্রচলিত নিয়মকানুনের বাইরে গিয়েও আধুনিক, বৈজ্ঞানিক ও উদার দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে পারেন। যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত তারা রাহুর প্রভাবে গবেষণা, প্রযুক্তি বা নতুন বিষয়ের ওপর পড়াশোনায় সাফল্য পেতে পারেন। আমাদের জীবনে যারা আমাদেরকে সঠিক পথ দেখাতে সাহায্য করেন, যারা আমাদেরকে কিছু শেখান, শিক্ষক, গুরু, তাদের সাথে কখনো কখনো ভুল বোঝাবুঝিও হয়ে যায়, তবে সেটা সাময়িক হয়ে থাকে। তাই এইগুলির থেকে অবশ্যই সাবধানে থাকা দরকার। একই সাথে রাহুর দৃষ্টি থাকছে দ্বাদশ ঘরে। রাহু যখন দ্বাদশ ঘরে অর্থাৎ ব্যয়ের ঘরে দৃষ্টি দেয় তখন এটি আধ্যাত্মিকতা, বিদেশ, অবচেতন মন, স্বপ্ন এবং গোপন জ্ঞানের ওপর প্রভাব ফেলে। শ্রোতা বন্ধুরা, এই বছরে 18ই মে পর্যন্ত মীন রাশির জাতক জাতিকাদের জন্য বিদেশ ভ্রমণের কিন্তু শক্তিশালী যোগ রয়েছে। তবে বিদেশ মানেই যে অন্য কোনো দেশে অর্থাৎ এই দেশের বাইরে তা কিন্তু একদম নয়। এটা হতে পারে অন্য কোনো রাজ্যে বা অন্য কোনো শহরে, জন্মস্থান থেকে দূরে। কিন্তু নিজের নিজের জন্মছক অনুযায়ী আরও অন্যান্য গ্রহের অবস্থানও লক্ষ্য করা দরকার। দ্বাদশ ঘরে রাহুর দৃষ্টি এখানে আধ্যাত্মিক চেতনার উন্নতি ঘটাতে পারে। ব্যক্তি গুপ্ত বিদ্যা, গভীর জ্ঞানের প্রতি আকৃষ্ট হতে পারেন। আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির ফলে মানুষের গভীর মনস্তাত্ত্বিক অবস্থা বোঝার ক্ষমতা বাড়তে পারে। বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্যের প্রতি অতিরিক্ত খরচ থেকে দূরে থাকতে হবে। যে কোনো আসক্তি থেকেও দূরে থাকতে হবে, কারণ এগুলি ব্যক্তির জীবনে অনেক খরচ বাড়িয়ে দেয়। ব্যক্তি যদি গবেষণা, প্রযুক্তি, মেডিটেশন বা আন্তর্জাতিক বাণিজ্যে যুক্ত থাকেন তবে বিদেশ থেকে বড় সুযোগ আসতে পারে। এই কথাটি কিন্তু বারংবার ঘুরে ফিরে আসছে। ব্যক্তি দাতব্য কাজ, কোনো অলাভজনক সংস্থার সাথে যুক্ত হয়ে সমাজের জন্য কিছু করার ইচ্ছা আসতে পারে। তবে অবশ্যই একটা বিষয় লক্ষ্য রাখবেন, অনৈতিক উপায়ে যদি আয় করার চিন্তাধারা এসে থাকে তবে এই চিন্তাটি অবশ্যই মন থেকে বাদ দিতে হবে। যদিও এটি কিছু বিভ্রান্তিও আনতে পারে, তবে সঠিক পথে পরিচালিত হলে এটি জীবনে নতুন মাত্রা দিতে পারে। এবার কেতু আপনার মীন রাশি থেকে সপ্তম ঘরে অবস্থান করছে। কেতুর এই সপ্তম ঘরে অবস্থান আধ্যাত্মিক বা নিরাসক্ত জীবনসঙ্গী, বিবাহে অনাগ্রহ, একাকিত্বের অনুভূতি ইত্যাদির জন্ম দেয়। মনে হতে পারে কাছের মানুষগুলো দূরে সরে যাচ্ছে, নিজের একাকিত্ব বাড়ছে। কিন্তু কেতুর এই শিক্ষাগুলি জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের জীবনে সব সম্পর্ক একভাবে টিকে থাকে না। কিছু সম্পর্ক আমাদেরকে শেখায়, আবার কিছু সম্পর্ক আমাদের ছাড়তে হয়। ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় কখন হয়? মূলত তখনই হয় যখন আমরা প্রতিটি কথার জবাব দিতে থাকি। তাহলে সেখানে ভুল বোঝাবুঝি এবং ঝামেলা সৃষ্টি হয়। কখনো কখনো দূরত্বই সঠিক সমাধান হয়ে ওঠে। মানুষের আচরণ পরিবর্তনের চেয়ে নিজের মন শান্ত রাখা বেশি জরুরি। কেতু চায় আপনি নিজের আধ্যাত্মিক বিষয়ে বেশি মনোযোগ দিন। তাই সম্পর্ক বা সামাজিক স্বীকৃতি নিয়ে বেশি চিন্তিত না হয়ে নিজের মানসিক শান্তির দিকে নজর দেওয়া উচিত। অন্যদের বদলানোর চেয়ে নিজেকে বদলানো সহজ। তাই মানসিক প্রশান্তির জন্য যা দরকার তাই করা উচিত। যেহেতু আমরা রাহু এবং কেতুর গোচরফল একসাথে বলছি, বর্তমান সময়ে শুধু কঠোর পরিশ্রম করলেই হবে না, বুদ্ধি খাটিয়েও কাজ করতে হবে। রাহুর শক্তি এখানে কাজে আসবে। নতুন কিছু শিখতে হবে,
নেটওয়ার্ক তৈরি করতে হবে, নিজের শক্তির জায়গাটিকে খুঁজে বের করতে হবে। সব কিছুতেই পারদর্শী হওয়ার দরকার নেই। যার যে যে বিষয়ে দক্ষতা আছে সেটিই তাকে করা উচিত। সামাজিক উৎপীড়নের দ্বারা গঠিত চিন্তাকে বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। যদি সমাজ বলে আপনাকে বড় উচ্চ পর্যায়ে যেতে হবে, তবেই আপনি সামাজিকভাবে স্বীকৃত হবেন, কিন্তু আপনার যদি সেই ইচ্ছা না থাকে তাহলে নিজের পছন্দ অনুযায়ী এগিয়ে যাওয়ায় আত্মপরিচয়ের প্রকৃত উপলব্ধি। রাহু আপনাকে অন্যদের থেকে আলাদা করে, কেতু আপনাকে ভাববার সুযোগ দেয়। নিজের যাবতীয় কিছু অর্থাৎ আমি, এখানে আমি অর্থে অহংকার নয়, এই যে আমি ভাব, আমার ব্যাপার, আমার কাজ, আমার দ্বারা কি হয়, এই যে ব্যাপারগুলি রয়েছে আমাদের মানব মস্তিষ্কে, মানব মনে, এই সমস্তই কেতু পরিচর্যা করে। কেতুকে যদিও ছায়াগ্রহ বলা হয়, কিন্তু কেতুর যে স্থান সেটা হচ্ছে খুব উচ্চ পর্যায়ে। একজন মানুষের জীবনে যদি কেতুর আশীর্বাদ থাকে তিনি মোক্ষ পর্যন্ত পেতে পারেন। কেতু একজন ব্যক্তিকে সাধক বানাতে পারে, রাহু একজন ব্যক্তিকে বিজ্ঞানী করে তুলতে পারে। রাহুর যদি কৃপা থাকে তাহলে আপনি এমন কিছু ব্যাপারে গবেষণা করে ফেলতে পারেন, এমন কিছু আবিষ্কার আপনার দ্বারা হয়ে যেতে পারে যেটা পৃথিবীতে আর কখনো কেউ করেনি। রাহু এবং কেতু এই দুটি চরিত্র কিন্তু সবসময় বিচিত্র ফল দিয়ে থাকে। যেহেতু 18 মে পর্যন্ত কেতু আপনার সপ্তম ঘরে অবস্থান করছে, রাহু এবং কেতুকে শক্তিশালী করার প্রধান উপায় হচ্ছে প্রথমেই মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাগুলিকে দূর করার চেষ্টা করতে হবে। যতটুকু হবে আপনার দ্বারা ততটুকু কিন্তু ইতিবাচক চিন্তা ভাবনা করতে হবে, তবেই কিন্তু রাহুর দ্বারা ভালো ফল আশা করা যেতে পারে। নেতিবাচক চিন্তা অর্থে মনের মধ্যে একটি চিন্তা আসে, আমার তো নেই, আগামীতেও আমার বোধহয় আর হবে না। এই চিন্তাটা বাদ দিয়ে আমার তো নেই পর্যন্ত ঠিক আছে, তারপরেই একটি কিন্তু বসিয়ে নিতে হবে, তারপরে ভাবতে হবে ভবিষ্যতে হবে, যা হবে দেখা যাবে। এটাই হচ্ছে ইতিবাচক চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ। যখনই আপনার এই কথার ভাইব্রেশন অর্থাৎ কম্পন, রাহুর যে শক্তি প্রকৃতির মধ্যে বিস্তার হয়ে আছে সেই শক্তির সাথে এই কম্পন কিন্তু ঠক্কর খাবে, এবং এই ঠক্কর খাওয়ার ফলে কিন্তু আপনার মধ্যে একটি দৃঢ় চেতনার আগমন ঘটবে, এবং যখনই এই দুটি শক্তি মিলিত হবে তখনই কিন্তু রাহু শক্তিশালী হবে। আপনার জীবনে যেগুলো না ছিল সেগুলো আস্তে আস্তে হ্যাঁর দিকে যাবে। এবার কেতু যেহেতু আমাদের আধ্যাত্মিক দিকটাকে উন্মোচন করে, সবার কাছে আধ্যাত্মিকতার যে সংজ্ঞা সেটা ভিন্ন। কারোর কাছে আধ্যাত্মিকতার সংজ্ঞা কীর্তন করা, কারোর কাছে আধ্যাত্মিকতার সংজ্ঞা ঈশ্বরের নাম জপ করা, কারোর কাছে আধ্যাত্মিকতার সংজ্ঞা হতে পারে মেডিটেশন করা, যোগ ব্যায়াম করা, কারোর কাছে আধ্যাত্মিকতার সংজ্ঞা হতে পারে টিভিতে কোনো পৌরাণিক অনুষ্ঠান দেখা, সেই সমস্ত পৌরাণিক ঐতিহাসিক ঘটনাগুলি দেখে যদি আপনি নিজেকে আধ্যাত্মিকভাবে শক্তিশালী করতে পারেন, অবশ্যই সেটাও একদিকে আধ্যাত্মিকতার পথ। কপালে সিঁদুরের তিলক কাটতে হয়, চন্দন নিতে হয়, এমন কোনো ব্যাপার নেই, তবে কপালে চন্দনের একটা ছোট্ট ফোঁটা আমাদের মাথা ঠান্ডা রাখতে সাহায্য করে। আধ্যাত্মিকতার সংজ্ঞা আপনার কাছে যেমন, ঠিক তেমনভাবেই আপনি যদি আপনার আধ্যাত্মিকতা একটু বজায় রাখেন, একটু বেশি বেশি যদি আপনার আধ্যাত্মিক চিন্তা আসতে থাকে, তাহলেও কিন্তু কেতু শক্তিশালী হবে আপনার, এবং কেতু চায় আধ্যাত্মিক হন আপনি। তাই কেতুকে সবসময় শক্তিশালী করার জন্য আপনার আধ্যাত্মিক দিককে উন্মোচন করা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারো ঠুসে দেওয়া পদ্ধতিকে অবলম্বন করাকে আধ্যাত্মিকতা বলে না। আপনার নিজের মত অনুযায়ী, আপনার নিজের পথ অনুযায়ী আধ্যাত্মিকতাকে আপনি বেছে নিতে পারেন। নিজেকে নিজের ইষ্টের সাথে যুক্ত করাই হচ্ছে আধ্যাত্মিকতা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনি আপনার গুরু হোক, দেবতা হোক, ঈশ্বর হোক, যাকে খুশি আপনি আরাধনা করুন, সেই সমস্ত কিছুর মধ্যেই কিন্তু আধ্যাত্মিকতা রয়েছে। কিন্তু শান্ত মানসিকতা রাখা কিন্তু প্রয়োজন হবে। নিজেকে একটু একা রাখা, একটু অন্যদের থেকে সরে থাকা, নিজের যে আধ্যাত্মিকতাটা সেটাকে নিয়ে একটু চিন্তন করা, সেটা কিন্তু কেতুকে অনেক শক্তিশালী বানাবে। আপনি নিজেকে বুঝতে পারবেন, আরও বেশি চিনতে পারবেন। কখনো এমন কাজের পরিকল্পনা এমন সময় করবেন না যা পরের দিন বা তার পরক্ষণেই সেই কাজটি করা না যায়। যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি, হয়তো আপনার এমন একটি কাজ আছে, সেই কাজটি করতে কোনো সরকারি অফিসে গিয়ে করতে হবে, বা কোনো অফিসে গিয়ে আপনাকে সেই কাজটি সম্পন্ন করতে হবে। শনিবার রাত্রেবেলা শুয়ে শুয়ে হয়তো আপনি ভাবছেন যে এই করব, সেই করব, অনেক পরিকল্পনা করলেন, কিন্তু আখেরে কি হবে বলুন? তার পরের দিনই রবিবার। তাহলে কি আপনি সেই পরিকল্পনাটা করতে পারবেন? ওই যে একটা দিন চলে গেল, তার মধ্যে থেকে অনেকটা এনার্জি কম হয়ে গেল আপনার। তারপরের দিনে অর্থাৎ সোমবারে সেই কাজটা করার যে এনার্জি আপনার থাকবে অনেক দুর্বল হবে। রাতের বেলায় করা কোনো পরিকল্পনা যদি পরের দিনই সম্পন্ন করা যায় তাহলে ফুল এনার্জি আপনার মধ্যে বজায় থাকে, কিন্তু যদি আরেকটা দিন অতিবাহিত হয়ে যায়
তাহলে কিন্তু এনার্জি অনেকটাই লো হয়ে যায়। অর্থাৎ আপনাকে সবসময় এই দিকটা বিবেচনা করতে হবে যে পরিকল্পনাটা আপনি করছেন সেই পরিকল্পনা বাস্তবায়িত হওয়া দরকার। এখানেই আপনি রাহুকে শক্তিশালী করতে পারবেন এবং রাতের যে পরিকল্পনা আপনি করে রাখছেন পরের দিন সকালেই যখন আপনি সেটা বাস্তবায়িত করতে যাবেন তখনই আপনার কাছে সেই জিনিসটা সহজ হয়ে যাবে। এটাই হবে রাহুকে শক্তিশালী করা। এবার দেখুন 18ই মে পর্যন্ত রাহু আপনার দ্বাদশ ঘরে দৃষ্টি দিয়েছে, কিন্তু এবারে রাহু আপনার দ্বাদশ ঘরে সরাসরি প্রবেশ করবে। 18ই মে পর্যন্ত যদি আপনার মধ্যে আত্মবিশ্বাসের অভাব, দ্বিধাদ্বন্দ্ব, মানসিক অস্থিরতা ও নেতিবাচক চিন্তার প্রভাব বেশি ছিল, আপনি হয়তো সহজেই বুঝতে পারেননি যে এইসব চিন্তা আসলে আপনার নিজের নয়, বরং রাহুর ছায়ার কারণে আপনি বিভ্রান্ত ছিলেন। কিন্তু 18ই মের পর থেকে রাহু সরাসরি আপনার দ্বাদশ ঘরে প্রবেশ করবে, যার ফলে আপনার নেতিবাচক মনোভাব দূর হতে শুরু করবে, আপনার আত্মবিশ্বাস বাড়বে, নেতিবাচক চিন্তাভাবনা কমে যাবে, বহির্জগতের সঙ্গে সংযোগ বাড়বে, আপনার পরিকল্পনাগুলি বাস্তবায়নের দিকে এগোবে। যদি ইতিমধ্যেই কোনো পরিকল্পনা করে থাকেন তবে সেটি সফল হওয়ার সম্ভাবনা বাড়বে। কেউ যদি বিদেশে পড়াশোনা, চাকরি বা ব্যবসা করতে চান তবে এটি একটি ভালো সময়। যদি কোনো দাম্পত্য সমস্যা থাকে তবে তা সমাধান হতে দেখা যেতে পারে। তবে কিছু সতর্কতা আপনাকে মেনে চলতে হবে। যেহেতু রাহু দ্বাদশ ঘরে থাকবে তাই কেউ আপনার সাফল্য দেখে ঈর্ষা করতে পারে, তাই কোনো অপ্রয়োজনীয় বিতর্ক বা শত্রুতা এড়িয়ে চলুন। কথায় আছে বেশি কথায় বেশি দোষ, তাই নিজের চিন্তাভাবনা সকলের সামনে বেশি প্রকাশ করবেন না। পরিচিত বা অপরিচিত কাউকে অতিরিক্ত বিশ্বাস করবেন না। তাই যদি কেউ খুঁচিয়ে আপনার সাথে ঝামেলা করতে চায়, আপনার মাথা গরম করাতে চায়, আপনার মুখ থেকে কোনো খারাপ শব্দ বের করিয়ে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আপনার ছবিটাকে নষ্ট করতে চায়, আপনাকে ছোট করতে চায় বা সামাজিকভাবে আপনাকে দুর্বল করতে চায়, তো সেই সব দিক থেকে সচেতন থাকবেন। অনেক সময় এমন হয় যে সামনে থাকা খুব চেনা, খুব ভালো পরিচিত ব্যক্তির সঙ্গে হঠাৎ কথা বলতে বলতে এমন বাকবেতনটা শুরু হয়ে যায় যে আপনার মাথা গরম হওয়া থেকে আপনাকে কেউ আটকাতে পারে না। তাই চেনা অচেনা যেই হোক বেশি নিজের ভাব প্রকাশ করবেন না। যদি বলতেই হয় তো প্রয়োজনে গাছকে ধরে বলুন, গাছের সামনে বলুন, নিজের আদরের পোষ্যকে বলুন, তাও ভালো, মানুষকে বলতে যাবেন না। কিছু অপ্রয়োজনীয় ভ্রমণও হতে পারে এই সময় আপনার। কিছু ভ্রমণ এমনও হতে পারে যা আপনার জন্য অত্যন্ত লাভজনক প্রমাণিত হবে। নজর দিতে হবে আয়ের চেয়ে যেন ব্যয় বেশি না হয়ে যায়। কাউকে প্রভাবিত করতে গিয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে বিরত থাকুন। মন ভালো থাকবে, আত্মবিশ্বাস বাড়বে, নতুন সুযোগ আসবে, বিশেষ করে বিদেশ সংক্রান্ত। নেতিবাচক চিন্তা দূর হবে। শত্রুতা, অফিস পলিটিক্স ও অতিরিক্ত খরচ থেকে আপনাকে বিরত থাকতে হবে। 18ই মে পর্যন্ত যদি মনে কোনো নেতিবাচক চিন্তা ছিল, কোনো বিষয় নিয়ে দ্বিমত এবং আত্মবিশ্বাসের অভাব ছিল যে আপনি এতদিন ধরে বুঝে উঠতে পারছিলেন না, যেহেতু রাহু একটি নেতিবাচক ছায়াগ্রহ, তো সেই রকম চিন্তা ভাবনা মন থেকে সরে যাবে। ঠিক যেমন আকাশে কালো মেঘ সরতে দেখা যায়, কারণ রাহু চন্দ্র একসাথে গ্রহণ দোষও তৈরি করে। 18ই মে পেরিয়ে যাওয়ার পর এই দোষ কাটবে, মন স্থিতিশীল হবে। 18ই মের আগে থেকে যেমন মন অশান্ত থাকতো, বারবার মন পরিবর্তন হতো, সেই সমস্ত দিক থেকে স্বস্তি পাওয়া যাবে। সব দিক থেকে বেশ ভালো পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। আবার কেতু যখন আপনার ষষ্ঠ ঘরে আসবে তখন বৈবাহিক জীবনে যদি আপনার কোনো সমস্যা ছিল তো সেই সব সমস্যাগুলি সমাধানও লক্ষ্য করা যাবে। কিন্তু এমন বিষয়ে খেয়াল রাখবেন যাতে নতুন করে কারোর সাথে শত্রুতা তৈরি না হয়। এবার রাহুর পঞ্চম দৃষ্টি থাকছে মীন রাশির চতুর্থ ঘরে। চতুর্থ ঘর সুখ, মাতৃস্থান, আবাসন এবং মানসিক শান্তির ঘর। চতুর্থ ঘরে রাহুর পঞ্চম দৃষ্টি থাকার ফলে আবাসন সংক্রান্ত নতুন পরিকল্পনা হতে পারে, তবে যে কোনো বিভ্রান্তি এড়িয়ে খুব ভালো পরিকল্পনা করতে হবে। সপ্তম দৃষ্টি থাকছে ষষ্ঠ ঘরে। ষষ্ঠ ঘর শত্রু, রোগ, প্রতিযোগিতা, দেনা পাওনার ঘর। ষষ্ঠ ঘরে রাহুর সপ্তম দৃষ্টি, শত্রুর মোকাবিলায় সফলতা আসতে পারে, তবে প্রতিযোগিতায় সাবধানতা দরকার। বিশেষ করে যেসব প্রতিযোগিতায় শরীরে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা থাকে সেই সব দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। নবম দৃষ্টি থাকছে অষ্টম ঘরে, যা আকস্মিক পরিবর্তন, গবেষণা, গুপ্ত জ্ঞান এবং দুর্ঘটনার প্রতীক। ছোটখাটো আঘাত, কেটে যাওয়া এগুলোর থেকে সচেতন থাকতে হবে। অতি দ্রুত গতিতে গাড়ি চালানো থেকেও বিরত থাকতে হবে। আপনার জীবন পরিবর্তনের অভিজ্ঞতা আপনি লাভ করতে পারেন, তবে গবেষণা বা গুপ্তজ্ঞান শেখার প্রবল সম্ভাবনা রয়েছে। একই সাথে রাহুর দ্বাদশতম দৃষ্টি থাকছে আপনার একাদশ ঘরে। একাদশ ঘর লাভ, সামাজিক সংযোগ, উচ্চাকাঙ্ক্ষা এবং আয়ের ঘর। আপনার একাদশ ঘরে রাহুর দ্বাদশতম দৃষ্টি আয় বৃদ্ধির সুযোগ আনতে পারে, তবে কোনো গোপন বা অনৈতিক উপায়ে আয় করার দিক থেকে বিরত থাকতে হবে। একই সাথে কেতুর পঞ্চম দৃষ্টি থাকছে আপনার দশম ঘরে। দশম ঘর পেশা, কর্মজীবন, সুনাম এবং কর্তৃত্বের ঘর। চাকরি বা কর্মক্ষেত্রে অতিরিক্ত নির্লিপ্ততা আসতে পারে, তবে সমস্ত কাজ যদি পরিকল্পনা মাফিক হয় তাহলে যে কোনো কর্মে উন্নতি সম্ভব।
একই সাথে কেতু সপ্তম দৃষ্টি দ্বাদশ ঘরে আধ্যাত্মিক যাত্রা ও বিদেশের সংযোগ বাড়াতে পারে। দ্বিতীয় ঘরে কেতু নবম দৃষ্টি পরিবার ও কথা বলার ক্ষেত্রে সংযত থাকতে হবে, কম কথা বলাই শ্রেয়। পঞ্চম ঘরে কেতু দ্বাদশতম দৃষ্টি প্রেম বা সৃজনশীলতাতে কিছুটা নিরাসক্তি আসতে পারে, তবে আধ্যাত্মিক জ্ঞান বাড়তে পারে। সার্বিকভাবে যাদের আধ্যাত্মিক অনুশীলন বা গবেষণার সাথে সম্পর্ক আছে তাদের জন্য এটি খুব ভালো সময় হতে পারে। যদি চাকরির ক্ষেত্রে অস্থিরতা অনুভব করেন তবে নতুন পরিকল্পনার সময় এসে গেছে। অপ্রয়োজনীয় ব্যয় ও পারিবারিক বিষয়ে মনোযোগী হওয়া দরকার। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন এবং আনন্দে থাকুন এই কামনা করি। এই ভিডিওটির থেকে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না জয় মা তারা, জয় বাবা বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিরাম নিচ্ছি। আবার কথা হবে অন্য কোনো পর্বে। ধন্যবাদ।